জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন কোনো দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংকেত জারি করে তখন কি আসলে পরিস্থিতি হালকাভাবে উড়িয়ে দেওয়া যায়? বিশেষ করে যখন খোদ দেশের ভিতরে একের পর এক বোমা উদ্ধার হচ্ছে, পুলিশ জারি করছে অ্যালার্ট, আর কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ডজন ডজন ভয়ঙ্কর জঙ্গি এখনো ঘুরে বেড়াচ্ছে অবাধে মুক্ত বাতাসে। অথচ বাংলাদেশ সরকার সর্বোচ্চ নীতি নির্ধারকরা বলছেন ভিন্ন কথা। কেউ বলছেন জাতিসংঘের এই রিপোর্ট নাকি আওয়ামী লীগের প্রোপাগান্ডা বা অপপ্রচার। আবার স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন রিপোর্ট না পড়ে তিনি এটিকে প্রত্যাখ্যান করছেন। প্রশ্ন উঠছে, সরকার যা অস্বীকার করছে মাঠের অবস্থা কি তার উল্টো কথা বা বিপদের ইঙ্গিত দিচ্ছে না? পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে সংস্থাটি রিপোর্টকে আওয়ামী লীগের প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিচ্ছেন, সেই একই সংস্থা আওয়ামী লীগ আমলে বাংলাদেশে আল কায়েদা আর আইএস এর মতো আন্তর্জাতিক জঙ্গিদের উপস্থিতির কথা তুলে ধরে রিপোর্ট দিয়েছিল। আবার স্বরাষ্ট্রমন্ত্রী যে সংস্থার রিপোর্টকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন, তাদের রিপোর্টের উপর ভর করে বাংলাদেশের জঙ্গি তৎপরতা নিয়ে আওয়ামী লীগ আমলেই মার্কিন সিনেটে শুনানিও হয়েছিল। এই সংস্থাটির রিপোর্ট অস্বীকার করার মাশুল দিতে হয়েছিল হলি আর্টিজানের মতো ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়ে। একই সংস্থা মাত্র 2 বছর আগে বাংলাদেশে টিটিপির ভয়াবহ তৎপরতার কথা তুলে ধরে রিপোর্ট দিয়েছিল। গত এপ্রিলে বর্তমান বিএনপি সরকারই টিটিপির সদস্যদের ধরতে বিমান বাহিনীতে শুদ্ধি অভিযান চালাতে বাধ্য হয়েছিল। আবার সরকার যখন দাবি করছে জঙ্গি নেই, তখন আইজি প্রিজন বলছেন 24 জুলাই আন্দোলনের সময় জেল পলাতক অনেক জঙ্গির কোনো তথ্যই তাদের কাছে নেই। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। জাতিসংঘের যে টিমটি এই বিস্ফোরক প্রতিবেদনটি তৈরি করেছে তারা আসলে কারা? এটি কোনো সাধারণ এনজিও বা রাজনৈতিক সংস্থা নয়, এটির নাম অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম। এটি মূলত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধীন একটি বিশেষায়িত ও স্বাধীন বিশেষজ্ঞ সংস্থা। 2004 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ প্রস্তাবের মাধ্যমে এই দলটিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই টিমের মূল কাজ বিশ্বজুড়ে আইএসআইএল, দায়েশ, আল কায়েদা, তালেবান এবং তাদের সহযোগী সন্ত্রাসী দলগুলোর বর্তমান অবস্থান, তাদের অর্থনৈতিক আয়ের উৎস, সশস্ত্র সক্ষমতা এবং নতুন কোনো আঞ্চলিক কৌশল তারা গ্রহণ করছে কিনা তার বিশ্লেষণ করে প্রতি 6 মাস পর পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সমন্বিত এবং স্বাধীন প্রতিবেদন পেশ করা। তারা বিশ্বজুড়ে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী এবং আঞ্চলিক নিরাপত্তা সংস্থাগুলোর পাঠানো অত্যন্ত সংবেদনশীল তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট চূড়ান্ত করে। সবশেষ গত 10 আগস্ট জাতিসংঘের এই বিশেষায়িত সংস্থা তাদের সবশেষ প্রতিবেদনটি প্রকাশ করে, আর তাতেই বাংলাদেশে আল কায়েদার সক্রিয়তার বিষয়টি উঠে আসে। প্রতিবেদনটিতে বলা হয়েছে আফগানিস্তানে আল কায়েদার অবস্থান ও শক্তি এখনো অপরিবর্তিত আছে। এর ভারতীয় উপমহাদেশের শাখা AQIS একটি খণ্ডিত গোষ্ঠী থেকে আঞ্চলিক সংগঠনে পরিণত হয়েছে। তারা বৃহৎ ইউনিটের পরিবর্তে ছোট বা বিচ্ছিন্ন সেল গঠন করে রসদ সরবরাহ ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলছে। বাংলাদেশেও তাদের সেল প্রতিষ্ঠার চেষ্টা করছে। তবে জাতিসংঘের এই প্রতিবেদনকে একেবারেই বিবেচনায় নিতে চান না বাংলাদেশের নীতি নির্ধারকেরা। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ দাবি করেছেন, বাংলাদেশকে নিয়ে আল কায়েদা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে প্রতিবেদন দিয়েছে সেটি আওয়ামী লীগের প্রোপাগান্ডা বা অপপ্রচার হতে পারে। কিন্তু তিনি আবার একই সাথে এটাও স্বীকার করেছেন যে প্রতিবেদনটি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ নেই এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আরো এক ধাপ এগিয়ে তিনি রিপোর্টটি নিজে না পড়ে গণমাধ্যমের কাছে এটিকে স্রেফ অনুমান নির্ভর বলে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, পত্রিকা থেকে তিনি যতটুকু শুনেছেন তাতে তার মনে হয়েছে এটি অনুমান নির্ভর এবং এমন অনুমানের উপর ভিত্তি করে তারা কোনো সিদ্ধান্ত নেবেন না। বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তিরা যখন জাতিসংঘের এই রিপোর্টকে আওয়ামী লীগের প্রোপাগান্ডা বলে এড়াতে চাইছেন, তখন ইতিহাসের পাতা উল্টালে কিন্তু এক বিরাট অসঙ্গতি চোখে পড়ে। প্রশ্ন হলো, সরকার বলছে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, তাহলে খোদ জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দিয়ে রিপোর্ট লেখানোর মতো জাদুকরী ক্ষমতা এই তথাকথিত অস্তিত্বহীন দলটির কিভাবে হলো? তার চেয়ে বড় সত্য হলো, এই একই জাতিসংঘ টিম কিন্তু খোদ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল
তখনও বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল কায়দা ও আইএস সক্রিয় রয়েছে বলে একের পর এক রিপোর্ট দিয়েছিল। তাহলে আওয়ামী লীগের আমলে জাতিসংঘ কার প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করেছিল? জাতিসংঘের রিপোর্ট যদি প্রোপাগান্ডা হয়, তাহলে জাতিসংঘের যে রিপোর্টের উপর ভর করে জুলাই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, সেই রিপোর্টটি কার প্রোপাগান্ডা ছিল? ফিরে যাওয়া যাক 2016 সালের 19 জুলাইতে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় এই জাতিসংঘের টিমই বাংলাদেশের জঙ্গি তৎপরতা ও আল কায়দার সংশ্লিষ্টতা নিয়ে সবচেয়ে ভয়াবহ এবং চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছিল। সেই রিপোর্টে বলা হয়েছিল, তখনকার বছরগুলোতে ভারতীয় উপমহাদেশে আইএস এবং আল কায়দার প্রক্সি গ্রুপগুলোর মধ্যে বাংলাদেশের প্রভাব বিস্তারের এক হিংস্র প্রতিযোগিতা চলছে। আইএস এর ইংরেজি ম্যাগাজিন দাদিকের চতুর্দশ সংখ্যায় স্পষ্ট করে বাংলায় তাদের তথাকথিত খিলাফতের সৈন্যদের আমির হিসেবে আবু ইব্রাহিম আল হানিফের নাম ঘোষণা করা হয়েছিল এবং বাংলাদেশে তাদের কমান্ড কাঠামো প্রতিষ্ঠার কৌশলগত ভৌগোলিক গুরুত্ব তুলে ধরা হয়েছিল। এরপর তারা বিদেশি নাগরিক, ধর্মীয় সংখ্যালঘু, পুলিশ কর্মকর্তা ও ধর্মনিরপেক্ষ ব্লগার প্রকাশকদের উপর একের পর এক নৃশংস হামলার দায় স্বীকার করেছিল। শুধু তাই নয়, 2021 সালেও জাতিসংঘের দুটি পৃথক রিপোর্টে বাংলাদেশে আল কায়দার অস্তিত্বের কথা বলা হয়েছিল। এরপর তখনকার খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বাংলাদেশে আল কায়দার উপস্থিতির ব্যাপারে সরাসরি উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু তখনকার আওয়ামী লীগ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় আজকের সরকারের মতোই হুবহু একই সুরে পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছিল এবং প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জোর প্রতিবাদ জানিয়েছিল। এর আগে 2016 সালে জাতিসংঘের রিপোর্টের পর মার্কিন সিনেটের শুনানিতে আফগানিস্তানে নিযুক্ত মার্কিন জেনারেল জন ডব্লিউ নিকলসন স্পষ্ট বলেছিলেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করতে আল কায়দার দক্ষিণ এশীয় শাখা বা AQIS ভীষণভাবে সক্রিয় রয়েছে। দর্শক, অতীতে যতবারই জাতিসংঘের এই সংস্থাটি বাংলাদেশের জঙ্গিদের অস্তিত্বের কথা তাদের রিপোর্টে তুলে ধরেছিল, তার কিছুদিন পরই দেশের মাটিতে সেই জঙ্গিদের রক্তক্ষয়ী তৎপরতা ও হামলা বাস্তব রূপ নিয়েছিল। 2024 সালের 22 জুলাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্টে পরিষ্কার করে বলা হয়েছিল, বাংলাদেশে আফগানিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তান বা TTP এবং AQIS এর তৎপরতা বেড়েছে। রিপোর্টে সতর্ক করা হয়েছিল, মধ্যমেয়াদে TTP এবং AQIS এর সম্ভাব্য জোট পাকিস্তান, ভারত, মিয়ানমার ও বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াবে। তখনকার ইউনূস সরকারও বিএনপি সরকারের মতোই সেই রিপোর্টকে বিন্দু মাত্র গুরুত্ব দেয়নি। 2025 সালের এপ্রিল মাসে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে দেশের বিভিন্ন জায়গায় TTP সদস্যদের ধরতে সাঁড়াশি অভিযান চালাতে হয়েছিল। এমনকি বিমান বাহিনীর একটি অত্যন্ত সুরক্ষিত ঘাঁটি থেকে TTP সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজন ব্যক্তি রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, 2024 সালের 5ই আগস্টের আন্দোলনের সময় জেল ভেঙে পালিয়ে যাওয়া বেশ কয়েকজন জঙ্গিকেও পরবর্তীতে এই TTP সংশ্লিষ্টতার কারণে পুনরায় গ্রেপ্তার করা হয়েছিল। চলতি বছরের 4 ফেব্রুয়ারি জাতিসংঘের যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল, সেখানে বলা হয়েছিল 36 জন বাংলাদেশি নাগরিক সিরিয়ায় ISIL এর জন্য আন্তর্জাতিকভাবে অর্থের যোগানদাতা হিসেবে মালয়েশিয়াতে হাতে নাতে গ্রেপ্তার হয়েছে। জাতিসংঘের গোয়েন্দা তথ্য অনুযায়ী মালয়েশিয়ার সক্রিয় এই চক্রটিতে অন্তত 100 থেকে 150 জন বাংলাদেশি জড়িত রয়েছে। মোহাম্মদ ইউনূসের আমলের শেষ দিকে এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। মালয়েশিয়ার সরকার যখন এদের কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠায়, তখন বাধ্য হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। তবে বাংলাদেশের নীতি নির্ধারকরা যখন দাবি করছেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই, ঠিক তখনই মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আতঙ্কের মধ্যে রয়েছে। গত কয়েক মাসে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বেশ কয়েকটি এমন জঙ্গি ডেরার সন্ধান পেয়েছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের এই সাম্প্রতিক রিপোর্ট আসার আগেই গত কয়েক মাসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর গোপন নথিতে উঠে এসেছে নব্য জেএমবির নতুন করে সক্রিয় হয়ে ওঠার চাঞ্চল্যকর তথ্য। গত 12 আগস্ট সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় 3 তলা একটি বাড়ি ঘিরে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা CTTC ইউনিট। সেখান থেকে 9টি বিস্ফোরক এবং বিপুল পরিমাণ গান পাউডার সহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এর আগে গত 30শে জুলাই সাভারের আশুলিয়া একটি মুদির দোকানে ফেলে যাওয়া ভ্রমণ ব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি একটি বোমা উদ্ধার করা হয়। এসব ঘটনার মধ্যেই কয়েকদিন আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনে হামলার আশঙ্কা থেকে সারা দেশে সতর্কতা জারি করেছিল বাংলাদেশের পুলিশ সদর দপ্তর। যদিও গত এপ্রিলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছিলেন দেশটিতে কোনো জঙ্গি নেই। ক্যানিগঞ্জ থেকে সাভার ও আশুলিয়ার ঘটনাগুলোতে পুলিশ নিশ্চিত হয়েছে এসব বোমা বিস্ফোরণ ও বোমা উদ্ধারের ঘটনার সাথে জড়িতরা 24-এর আন্দোলনের সময় জেল থেকে পলাতক কিংবা ইউনূসের আমলে হরে দরে জামিন পাওয়া জঙ্গি। যেমন গত 16ই আগস্ট ঢাকার ডেমরার সারুলিয়ায় পুলিশ দুটি হাত বোমা সহ জঙ্গি জুয়েল ওস্তাদকে গ্রেপ্তার করেছিল। এই জুয়েল ওস্তাদ 24-এর আন্দোলনের সময় নরসিংদী জেল থেকে পালানো জঙ্গি। এই জুয়েল আবার নব্যজেম্বির আলোচিত বোমার কারিগর নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনের ঘনিষ্ঠ সহযোগী। বিডি নিউজ 24 এর প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের 19শে জুলাই নরসিংদী কারাগারে দাঙ্গার পর পালিয়ে যাওয়া 9 জন জঙ্গির মধ্যে ছিল জুয়েল ভূঁইয়া। 6 দিন পর 25শে জুলাই তিনি আবার নরসিংদী জেলা পুলিশের হাতে ধরা পড়ে। পরে 5ই আগস্ট সরকার পতনের পর সেপ্টেম্বরের দিকে সে জামিনে বেরিয়ে আসে। জঙ্গি নেটওয়ার্কের জুয়েলের কোড নেম হচ্ছে ওস্তাদ। 24-এর আন্দোলনের সময় দেশের 17টি কারাগার থেকে পলাতক জঙ্গিরা যে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে সে তথ্য 18ই আগস্ট সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন বাংলাদেশের আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। তিনি জানিয়েছেন গত 2024 সালের জুলাই আন্দোলনের সময় দেশটির কয়েকটি কারাগার থেকে 2247 বন্দী কারাগার ভেঙে পালিয়ে যায়। এর মধ্যে 690 জন বন্দী এখনো পলাতক। শুধু নরসিংদী কারাগার ভেঙে পালিয়েছিল 826 বন্দী। এর মধ্যে 166 বন্দীর কোনো তথ্যই কারা কর্তৃপক্ষ খুঁজে পাচ্ছে না। প্রথম আলোর এক খবরে বলা হয়েছে পলাতক বন্দীদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার 79 জন আছেন। এর মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি আছেন 9 জন। 2025 সালের 11 এপ্রিল বিবিসি বাংলার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ইউনূস সরকারের প্রথম 8 মাসে জঙ্গি মামলায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন জেএমবির 148 জন জামিনে মুক্ত হয়েছিল, যারা তালিকাভুক্ত নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিল। দেখা যাচ্ছে একদিকে সরকারি শীর্ষ ব্যক্তি বা নীতি নির্ধারকরা বরাবরের মতোই দাবি করছেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই। তুড়ি মেরে তারা উড়িয়ে দিচ্ছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ টিমের রিপোর্ট, যারা আগের সরকারগুলোকে সাবধান করেছিল। কিন্তু দেশটির পুলিশ হন্য হয়ে খুঁজছে জঙ্গিদের আর উদ্ধার হচ্ছে একের পর এক শক্তিশালী বোমা। আতঙ্কের বিষয় হলো এখনো চিহ্নিত 1-2 জন নয়, 69 জেল পলাতক জঙ্গি আছে ধরাছোঁয়ার বাইরে। তার উপর ইউনূসের আমলে জামিন পাওয়া 150 জঙ্গিও সরকারি সংস্থাগুলোর নেটওয়ার্কের বাইরে রয়ে গেছে। জেল পলাতক জঙ্গিরা কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ হলো বোমা ওস্তাদ জুয়েল। কিন্তু বিএনপি সরকার তার আগের আমলের মতোই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ না করা পর্যন্ত অস্বীকারের নীতি মেনে চলছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারের দাবি ছিল ওই সময় জঙ্গি তৎপরতা ছিল মিডিয়ার সৃষ্টি। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার, নব্যজেম্বি সক্রিয় হওয়ার অভিযোগ এবং সবশেষ আল কায়দা নিয়ে জাতিসংঘের বার্তা, এইসব ঘটনা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ভালো বার্তা দেয় না। তারা বলছেন এখনো বড় কোনো ঘটনা না ঘটলেও গোয়েন্দা নজরদারি সহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বাড়ানো উচিত। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী। ক্ষয়াকার খা মব সংযুক্ত আকার সমান সমান খাম্বা। খাম্বা বলেছে জাতীয় সংসদের দেয়ালে কালেমা লাগালে সংসদের সৌন্দর্য বৃদ্ধি পাবে। বাহ, কি চমৎকার! প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে বাংলাদেশের মহান জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়েবার ক্যালিগ্রাফি লাগানো হয়েছে। স্পিকার যেখানে বসেন যে আসনে তার ঠিক পেছনে ক্যালিগ্রাফি লাগানো হয়েছে। কথাটা শুনে আমার মাথায় কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের জাতীয় সংসদটা আসলে কার? শুধুমাত্র মুসলমানের, নাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সহ যারা ধর্মে বিশ্বাস করে না এই মানুষগুলারও? প্রশ্নের উত্তরটা কমেন্টে আপনারা দেবেন। সংসদ কোনো মসজিদ না, সংসদ কোনো মন্দিরও না। সংসদ হচ্ছে রাষ্ট্রের সার্বজনীন প্রতিষ্ঠান। সংসদে সংখ্যাগরিষ্ঠের যেমন অধিকার আছে, সংখ্যালঘুরও ঠিক ততটাই অধিকার থাকার কথা। কিন্তু সমস্যা হলো বাংলাদেশের রাজনীতিতে ধর্ম ঢুকানোর পুরনো কৌশলটা আবার নতুন করে
নতুন প্যাকেটে হাজির করেছে খাম্বা সরকার, অর্থাৎ নতুন বোতলে পুরনো মদ। বুঝেন নাই? ধর্ম অনেক আগেই বাংলাদেশের সংবিধানের পাতায় ঢুকেছে, এখন ধর্মকে জাতীয় সংসদের দেয়ালে জায়গা করে দিতে হবে, সেটা নাকি আবার সৌন্দর্য বৃদ্ধির নামে। হাই রে নাটক! আহা, এই যে সংসদে ধর্মীয় কার্ড খেলতেছে বিএনপি, তাদের ইতিহাসটা আমাদের মনে করা উচিত না? আজ যেই বিএনপি দেয়ালে ধর্মীয় প্রতীক বসানোর কথা বলছে, তাদের রাজনৈতিক উত্তরাধিকারটা একদিনে তৈরি হয় নাই। জিয়াউর রহমানের শাসনামল 1977 সালে প্রক্লেমেশনস অ্যামেন্ডমেন্ট অর্ডারের মাধ্যমে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করা হয়েছিল, অর্থাৎ সংবিধানে প্রথম ধর্মীয় পেরেক ঠুকেছিল ফ্যাসিস্ট জিয়া। একই সাথে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত 1972 সালের সংবিধানের অন্যতম মূলনীতি ধর্মনিরপেক্ষতা, এইটার জায়গায় আনা হয়েছিল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। শুধু এইটুকুতেই থামে নাই বজ্জাত জিয়া, সংবিধানের 8 নম্বর অনুচ্ছেদের মৌলিক রাষ্ট্রীয় নীতিতেও পরিবর্তন এনেছিল, যার কারণে সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতার জায়গা যেমন বদলে গিয়েছিল, তেমনি ভাবে সমাজতন্ত্রের যে ব্যাখ্যা ছিল সেটাকেও পাল্টে দিয়েছিল বজ্জাত জিয়া। অন্যদিকে ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে যে সাংবিধানিক বিধিনিষেধ ছিল সেটাকেও সরিয়ে ফেলেছিল এই জিয়া। 1976 সালে ধর্মভিত্তিক রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ খুলে যায়, যার ফল হিসেবে যুদ্ধাপরাধী রাজাকার জামায়াত ইসলামী সহ আরো অন্যান্য ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলা পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ পায়, অর্থাৎ তাদের রাজনীতি করতে স্বাধীন বাংলাদেশে আর বাধা পেতে হয় নাই, যার কারণে আজ সারা বাংলাদেশে জিহাদি, জঙ্গি, জামাতি, মৌলবাদীদের আস্ফালন আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ ব্যাপারটা শুধু একটা শব্দ সংযোজনের গল্প নয়, ব্যাপারটা ছিল রাষ্ট্রের চরিত্রের পরিবর্তনের গল্প। একটা ধর্মনিরপেক্ষ সংবিধান থেকে ধীরে ধীরে ধর্মীয় পরিচয়কে রাষ্ট্রীয় রাজনীতির কেন্দ্রে নিয়ে আসার এক নোংরা গল্প। আর এই পরিবর্তনগুলা পরবর্তীতে 1979 সালের 5ম সংশোধনীর মাধ্যমে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়। পরবর্তীতে বাংলাদেশের সুপ্রিম কোর্টে এই সামরিক শাসনামলের সাংবিধানিক পরিবর্তনগুলোর বৈধতা নিয়ে কঠোর পর্যবেক্ষণ ছিল। এখন কেউ যদি বলেন বিসমিল্লাহ থাকলে কি সমস্যা? উত্তর খুব সহজ। সমস্যা বিসমিল্লাহ শব্দে না, সমস্যা হলো রাষ্ট্রের প্রতিষ্ঠানকে একটি নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ের সাথে কতটা জুড়ে দেওয়া যায় সেই প্রশ্ন। কারণ ধর্ম যার যার বিশ্বাসের জায়গা, রাষ্ট্র সবার, সংসদ সবার, রাষ্ট্রীয় ভবনগুলোও সবার। সেখানে যদি বারবার এমন বার্তা দেওয়া হয় যে সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় রাষ্ট্রের প্রধান পরিচয়, তাহলে সংখ্যালঘু নাগরিকদের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমরা কোথায়? এ দেশ, এই সংবিধানে আমাদের অবস্থান কোথায়? আমাদের ধর্মীয় অনুভূতি কি মূল্যহীন? তখন কোনো জবাব আছে? দিতে পারবে খাম্বা? সংখ্যালঘুদের এই প্রশ্নগুলো অযৌক্তিক নয়, কারণ 1972 সালের সংবিধানের মূল দর্শন ছিল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। সেই ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্ম বিরোধিতা নয়। নাস্তিক ট্যাগ দেবেন জানি, কিন্তু কথাগুলা মন দিয়ে শুনেন। ধর্মনিরপেক্ষতার অর্থ হলো রাষ্ট্রের চোখে সকল ধর্ম, বর্ণ, গোত্রের নাগরিকের সমান অধিকার এবং মর্যাদা নিশ্চিত করা। 2001 সালের নির্বাচনের পর বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট ক্ষমতায় আসে। সেই সরকারের মন্ত্রিসভায় জামায়াত ইসলামীর শীর্ষ 2 নেতা, কুখ্যাত রাজাকার যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিল খালেদা জিয়া। অর্থাৎ যে জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের রাজনৈতিক উত্তরসূরিদের সাথে ক্ষমতার ভাগাভাগি বাংলাদেশের রাজনীতিতে তখন বাস্তবতা হয়ে দাঁড়ায়। জানজোয়ার পাকিস্তান প্রেমী বান্ধবী খালেদা জিয়া এটা করে দেখিয়েছিল। বিএনপি জামায়াত জোটের সেই সরকার 2001 থেকে 2006 সাল দেশ পরিচালনা করে। এইখানেই ইতিহাসের একটা অদ্ভুত বাঁক আছে। একদিকে মুক্তিযুদ্ধের ইতিহাস, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কথা, অন্যদিকে স্বাধীনতা বিরোধী রাজনীতির সাথে ক্ষমতার সমীকরণ। রাজনীতিতে ঠিক তখনই একটা হিসাব খুব পরিষ্কার হয়ে গেল। সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় আবেগকে রাজনৈতিক শক্তিতে পরিণত করা যায়, আর সেই শক্তির সাথে জোট করলে ক্ষমতার অঙ্ক আর অনেক সহজ হয়ে যায়। কিন্তু একটা দেশের রাজনীতি শুধু ভোটের অঙ্ক? রাষ্ট্র কি শুধু সংখ্যাগরিষ্ঠের ইচ্ছার নাম? যদি তাই হতো, তাহলে সংবিধান, মৌলিক অধিকার, সংখ্যালঘুর নিরাপত্তা এইসবের দরকার পড়তো না? পড়তো? আজকে একটা প্রশ্ন করতে চাই, সংসদের দেয়ালে কালেমা লাগানো নিয়ে এত আগ্রহ কেন? দেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা কি সংসদের দেয়াল?
দ্রব্যমূল্যের বাজারে আগুন, চাকরি নাই, কর্মসংস্থান নাই, গ্যাস বিদ্যুতের সংকট, চিকিৎসার খরচ, শিক্ষার ব্যয়, এইসব নিয়ে মানুষ আর্তনাদ করতেছে। অথচ রাষ্ট্রের রাজনীতির মূল আলোচনায় এসে গেছে সংসদের দেয়ালে ধর্মীয় বাক্য লেখা হবে। কি চমৎকার অগ্রাধিকার! মানুষ মাসের শেষে বাজারের হিসাব মেলাতে পারছে না, আর সরকারের প্রধানমন্ত্রী রাষ্ট্রের সৌন্দর্য বৃদ্ধির জন্য সংসদের দেয়ালে ধর্মীয় বাণী লাগানোর কাজে ব্যস্ত। যেন দেয়ালে কালেমা লাগালেই বাজারের দাম কমে যাবে, বিদ্যুৎ চলে আসবে, গ্যাসের চাপ কমবে, বেকারত্ব উধাও হবে। বিএনপির কাজকর্ম দেখলে লজ্জা লাগে, ঘৃণা লাগে। ইসলাম ধর্মের মর্যাদা রক্ষার জন্য রাষ্ট্রীয় ভবনের দেয়ালে কালেমা লাগানো জরুরি, এই ধারণাটাই আসলে ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানোর উদ্দেশ্যে করা হয়েছে। মানুষ বলবে, দেখো দেখো আমাদের প্রধানমন্ত্রী কতটা ধর্মভীরু, ইসলাম প্রেমী। উগ্রপন্থীদের দুইটা হাততালি পাবে, গুটি কয়েক বাহবা পাবে। এইটাই মূলত খাম্বার একমাত্র অর্জন বিগত 6 মাসে। ইসলামকে সম্মান করতে সংসদের দেয়ালে কালেমা লাগাতে হয় না। একজন মুসলমানের বিশ্বাস তার হৃদয়ে থাকতে পারে, কিন্তু সংসদে বসা জনপ্রতিনিধির দায়িত্ব হলো মুসলমানের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য সব নাগরিকের অধিকার সুনিশ্চিত করা, সম অধিকার রক্ষা করা। এইখানে বিএনপি জামায়াতের রাজনীতির সমালোচনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধর্মীয় পরিচয়কে ভোটের রাজনীতির সাথে যত বেশি মেলানো হবে, তত বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিরপেক্ষ রাখা কঠিন হয়ে যাবে। জিয়াউর রহমানের সময়ে সাংবিধানিক পরিবর্তন নিয়ে সুপ্রিম কোর্টের রায়েও বলা হয়েছিল, এইসব পরিবর্তনের মাধ্যমে সংবিধানের মৌলিক চরিত্রে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল। বাংলাদেশে ইসলামকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র ধর্ম ঘোষণা করা হয়েছিল হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে 1988 সালের 8ম সংশোধনীর মধ্য দিয়ে। কিন্তু বজ্জাত জিয়া যে সাংবিধানিক এবং রাজনৈতিক পথ তৈরি করে গেছিল, তার ধারাবাহিকতায় পরবর্তীতে এরশাদের সময় রাষ্ট্র ধর্মের ধারণা সংবিধানে প্রবেশ করে। আজ যখন আবার সংসদের সৌন্দর্যের সাথে ধর্মীয় প্রতীককে জুড়ে দেওয়া হয়, তখন মানুষ প্রশ্ন করবে, এটা কি সৌন্দর্যের চিন্তা নাকি পাকিস্তানপন্থী রাজনীতির নতুন প্যাকেজ? কারণ দেয়ালে লেখা একটা শব্দ কখনো শুধু একটা শব্দ থাকে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দেয়ালে কি থাকবে, সেইটাও রাষ্ট্র নাগরিককে কি বার্তা দিচ্ছে তারও একটা বিশেষ অংশ। যদি বার্তাটা হয় এই রাষ্ট্র সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয়কে গুরুত্ব দেয়, বেশি গুরুত্ব দেয়, তাহলে সংখ্যালঘু নাগরিকদের মনে প্রশ্ন জাগবে, আমার পরিচয়টা আসলে কোথায়? এই প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। তারেক তো নতুন বাংলাদেশ গড়ার কথা বলে, তাহলে তাকে একটা প্রশ্ন করি, সে কি এমন বাংলাদেশ চায় যেখানে সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় রাষ্ট্রীয় দেয়ালে দৃশ্যমান থাকবে, নাকি এমন বাংলাদেশ চায় যেখানে নাগরিকের পরিচয় তার ধর্ম দিয়ে নয়, তার নাগরিক অধিকার দিয়ে নির্ধারিত হবে? রাজনীতির সবচেয়ে সহজ কাজ হলো সংখ্যাগরিষ্ঠের আবেগকে নাড়া দেওয়া, কঠিন কাজ হলো সংখ্যাগরিষ্ঠকে বোঝানো। সংখ্যালঘুর অধিকার রক্ষা করাও সংখ্যাগরিষ্ঠের দায়িত্বের মধ্যেই পড়ে। ধর্ম নিয়ে আবেগী কথা বলা খুব সহজ, আমরা মুসলমানের অধিকার রক্ষা করব এই কথা বলে হাততালি পাওয়া যায় খুব সহজেই। কিন্তু একই মঞ্চে দাঁড়িয়ে বলা, এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র সম্প্রদায় এবং ধর্মবিশ্বাসী নাগরিক সমান, এই কথা বলার রাজনৈতিক সাহস খাম্বার আছে? রাষ্ট্রের সৌন্দর্য দেয়ালে লেখা শব্দে তৈরি হয় না। রাষ্ট্রের সৌন্দর্য তৈরি হয় নাগরিকের নিরাপত্তায়, আইনের শাসনে, ন্যায় বিচারে, অর্থনীতিতে এবং সবার সমান মর্যাদায়। খাম্বা সাহেব সংসদের দেয়াল নিয়ে তো চিন্তা করার আগে সংসদের ভেতরের রাজনীতিটা সুন্দর করেন, সংসদের ভাষা সুন্দর করেন। সংসদ হয়ে গেছে একটা খামারের মতো, সেই খামারের আচরণ সুন্দর করেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান সুন্দর করেন। যদিও আপনি নিজেই বাটপার, দুর্নীতিবাজ, তবুও আশা করছি নাগরিক অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন, রক্ষা করেন। তারপর না হয় সংসদের দেয়ালের সৌন্দর্য নিয়ে ভাববেন। দেয়ালে কালেমা থাকলে যদি রাষ্ট্র ইসলামী হয়ে যায়, তাহলে পাকিস্তানের ইতিহাস থেকে আমাদের শেখার মতো কিছুই নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছিল শুধু একটা ভূখণ্ড পাওয়ার জন্য নয়, একটি বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন নিয়ে মানুষ যুদ্ধ করেছিল। সেই রাষ্ট্রে ধর্ম থাকবে, মানুষ ধর্ম পালন করবে, মসজিদ থাকবে, মন্দির থাকবে, গির্জা থাকবে, বৌদ্ধ বিহার থাকবে, কিন্তু রাষ্ট্র কোনো নাগরিককে তার ধর্মের কারণে ছোট করবে না। যারা রাজনীতির মাঠে ধর্মকে ব্যবহার করে সংখ্যাগরিষ্ঠকে বারবার মনে করিয়ে দেয় তোমরা সংখ্যায় বেশি, তাদের একটা কথা মনে করিয়ে দেওয়া দরকার, সংখ্যাগরিষ্ঠ হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে অন্য নাগরিককে ছোট করা অবশ্যই রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে বিপজ্জনক কাজ। আর সংখ্যালঘু হওয়া কোনো অপরাধ নয়। একজন হিন্দু নাগরিকের বাংলাদেশ যেমন একজন মুসলমান নাগরিকেরও বাংলাদেশ একই রকম। একজন বৌদ্ধের বাংলাদেশ, একজন খ্রিস্টানের বাংলাদেশ, এমনকি যে ধর্মে বিশ্বাস করে না, নাস্তিক, তার বাংলাদেশও
ঠিক একই রকম, একই বাংলাদেশ। তাই সংসদ কার, এই প্রশ্নের উত্তর একটাই হওয়া উচিত, সংসদ বাংলাদেশের জনগণের, শুধু মুসলমানের না, শুধু হিন্দুর না, শুধু কোনো দলের না, শুধু বিএনপির না, শুধু আওয়ামী লীগেরও না। সংসদ রাষ্ট্রের আর রাষ্ট্র নাগরিকের। তাই দেয়ালে কি থাকবে তার চেয়ে বড় প্রশ্ন হলো রাষ্ট্রের মাথায় কি থাকবে। ধর্মের নামে ভোটের হিসাব, নাকি নাগরিকের সমান অধিকার, রাজনীতির চটক নাকি রাষ্ট্র পরিচালনার দক্ষতা, দেয়ালের সৌন্দর্য নাকি মানুষের জীবনের সৌন্দর্য। কারণ মানুষকে যদি বাজারে গিয়ে কাঁদতে হয়, হাসপাতালে গিয়ে হিমশিম খেতে হয়, চাকরির জন্য হন্যে হয়ে ঘুরতে হয়, তাহলে সংসদের দেয়াল যতই চকচকে হোক, তকতকে হোক, রাষ্ট্রের চেহারা সুন্দর দেখাবে না। শেষ কথা খুব সহজেই বলি, ধর্মকে সম্মান করুন, কিন্তু ধর্মকে ভোটের পোস্টার বানাবেন না। সংখ্যাগরিষ্ঠকে সম্মান করুন, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার নামে অন্য নাগরিককে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাবেন না। সংসদের দেয়ালে কি লেখা আছে সেটা ইতিহাসের একটা ছোট্ট প্রশ্ন, কিন্তু সংসদের ভেতর থেকে রাষ্ট্র নাগরিককে কি বার্তা দিচ্ছে সেটাই আসল প্রশ্ন। আর যদি সেই বার্তা হয় তুমি কম তাই তোমার জায়গাও কম, তাহলে দেয়াল যত সুন্দর কথাই বলুক না কেন, যত সুন্দর কথা লেখা থাকুক না কেন, রাষ্ট্রের ভেতরের কথাটা খুবই কুৎসিত। সুতরাং আগে রাষ্ট্রকে সুন্দর করেন, তারপর দেয়ালকে সাজান। কারণ দেয়ালে ধর্ম লিখে রাষ্ট্র সুন্দর হয় না, রাষ্ট্র সুন্দর হয় যখন তার প্রতিটি নাগরিক নিজেকে সমান মর্যাদার মানুষ মনে করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। নাস্তিক ট্যাগ দেওয়ার আগে পুরো ভিডিওটা দুবার দেখবেন। যদি মনে হয় নাস্তিকের মতো কথা বলেছি, তারপর ট্যাগ দিন। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।